8 অন্যের মগজে নিজের চিন্তা গোপনে পাঠিয়ে দেয়া নিয়ে অনেক গবেষণা হয়েছে পৃথিবীতে, তবে ইএসপি নিয়ে সত্যিকার কোনো প্রমাণ আজও কেউ দেখাতে পারেনি। এখন মারিয়ার দিকে চেয়ে প্রাণপণে নিজের ইচ্ছে তার মগজে গুজে দিতে চাইছে রানা। মনে মনে বলছে, এলিনা পার্কারসনের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দাও মারিয়া, তুমি হচ্ছ দলের ভালো মানুষটা, আর আমি চিরকালের বাজে লোক। ওর চোখে চেয়ে আছে মারিয়া। কি ভাবছে সেটা সেই জানে। রোম্যান্টিক কিছু হতে পারে, লালচে হলো গোটা মুখ। মারিয়ার মগজে নিজের মনের কথা পাঠাতে না পেরে বেশ হতাশ হয়ে গেছে রানা। বুঝতে পারছে মেয়েটা বোধহয় ভাবছে ওকে নিয়ে নোংরা কিছু ভাবছে লোকটা। মহা ঝামেলায় পড়েছি তো, তিক্ত মনে ভাবল রানা। ঘুরে তাকালো এলিনার দিকে, আরও কঠোর সুরে বলল, কোনোভাবেই মোরেলির সঙ্গে আর দেখা করব না আমরা। খেলা খতম তোমাদের। প্রথম থেকে মিথ্যে বলেছ, কাজে মিটিং করতে গিয়ে কোনো ধরনের ঝুঁকি নেব না আমি। চোখ সরু করে রানার দিকে চেয়ে আছে মারিয়া। দ্রুত কি যেন হিসাব কষছে। 1 মিনিট। কয়েক সেকেন্ড পর চট করে বলল সে, এটা কি ঠিক হবে যে মুরলীর সঙ্গে দেখা না করে চলে যাব আমরা? ফোপানি থামিয়ে চোখে একরাশ আশা নিয়ে মারিয়ার দিকে তাকালো এলিনা। বাগানের সুন্দর ফুলে বিচ্ছিরি এক শুঁয়োপোকা কিলবিল করতে দেখলে যেভাবে ভুরু কুচকে ওটার দিকে তাকায় মানুষ, সেভাবে কঠোর চোখে মারিয়াকে দেখল রানা। দেখা না করে চলে গেলে অসুবিধে কি আমাদের? রাগী গলায় বলল। কিন্তু মোরেলি যেসব তথ্য দেবে বলেছে তার কি হবে? ওগুলো না পেলেও আমাদের চলবে। তোমার হয়তো লাগবে না, তবে আমার লাগবে। আমি নিজের কাছ থেকে পিছিয়ে যেতে চাই না। আমি ঝুঁকি নিতে দ্বিধা করব না। ওদের নাটক কেমনভাবে দেখছেলি না সেটা চট করে দেখে নিল রানা। লন টেনিস ম্যাচে দর্শকেরা যেভাবে মাথা এদিক ওদিক ঘুরিয়ে খেলোয়াড়দের খেলা দেখে, সেভাবে একবার মারিয়া আরেকবার ওকে দেখছে মেয়েটা। দেরি না করে আমার বসকে জানিয়ে দেব আমরা বাতিল করে দিচ্ছি মিশন, গম্ভীর কণ্ঠে বলল রানা। এবার সত্যি যেন বিরক্ত হল মারিয়া। আমি মোরেলির সঙ্গে দেখা করতে চাই। এই মিটিং থেকে অনেক কিছুই আমরা জেনে নিতে পারব। এর সামনে আমাদের আলাপ করা ঠিক হচ্ছে না, আরও গম্ভীর হয়ে গেল রানা। এলিনা পার্কারসন কি শুনছে তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি আমার অ্যাসাইনমেন্টে সফল হতে চাই। দলে বিভক্তির ফলাফল কেমন হবে সেটা নিয়ে যেন চিন্তাই পড়ে গেছে রানা। কয়েক সেকেন্ড পর বলল, তুমি কি তাহলে সত্যি মোরেলির সঙ্গে দেখা করতে চাও? মাথা দোলালো মারিয়া। অবশ্যই। ইয়টে তুমি যাওয়ার পর সব গুবলেট হয়ে গেল, তবে তার অর্থ এমন নয় যে। মারিয়াকে বাধা দিয়ে এলিনার দিকে চেয়ে বলল রানা, আর তুমি এলিনা, তুমি কোন নিশ্চয়তা দেবে যে এবার সিয়েরা নেভাদায় গেলে সত্যিকারের মোরেলির সঙ্গে আমাদের দেখা হবে? আমি তো আগেই বলেছি, সমস্ত তথ্য হাতে পেলেই তোমরা বুঝবে কোনো কিছু গোপন করা হয়নি। উদাস ভঙ্গিতে কাজ ঝাঁকালো রানা। তাতে রেগে গিয়ে বলল মারিয়া, যেভাবে হোক মোরেলির সঙ্গে আমি দেখা করব, এটা আমার দেশের জন্য খুবই জরুরি। লক্ষ্মী মেয়ে, মনে মনে হাসল রানা। কঠোর চেহারা এলিনার দিকে ঝুঁকে পড়ল রানা। ঠিক আছে, শেষবারের মতো তোমাদেরকে আরেকটা সুযোগ দিলাম আমি। স্বস্তিবোধ করে চোখ বুঝল এলিনা। মুখে অপূর্ব সুন্দর এক ছিলকে হাসি। তবে আমাদের সঙ্গে পূর্ণ সহযোগিতা করবে তুমি এলিনা। ধরে নেওয়ার কোনো কারণ নেই যে বাড়ি কিরে গেছে সেই খুনি। তোমাকেও হয়তো শেষ করে দিতে চাইবে সে। ভয়ে মুখ শুকিয়ে গেল এলিনার। কিন্তু সেটা করবে কেন? তাকে তো টাকা দেয়া হয়েছে মোরেলিকে শেষ করার জন্য। সে তো নিজের কাজ শেষ করেছে। তা নয়, খুনি জেনে নেবে মোরেলি আসলে খুন হয়নি। মাফিয়া কমিশনও জানবে মারা যায়নি সে। আর তখন এলিনাকে মুঠোর ভেতনও ভরতে চাইবে খুনি, অথবা তার পিছু নিয়ে হাজির হবে মোরেলির কাছে। ভয় মুখ শুকিয়ে গেল এলিনার। এই ঘরের সামনে একজন গার্ড রাখব, এ ব্যাপারে কথা বলবো স্মিথের সঙ্গে। কিন্তু পেশাদার খুনি তো যেখানে সেখানে হাজির হতে পারে। গার্ড কিভাবে বুঝবে যে কখন আসবে হামলা? ভুরু কুচকালো রানা। আমাদের জানা নেই কে আসলে খুনি, তাই নার্স এবং ডাক্তার ছাড়া আর কাউকেই রুমে ঢুকতে দেওয়া হবে না। ব্যথায় মুখ কুচকে আবার উঠে বসল এলিনা। কিন্তু আমরা ঠিকই জানি কে আসলে সেই খুনি। কি করে জানলে? ওর দিকে তাকালো মারিয়া। আমরা তার কথা আগেই জেনেছি। পেশাদার খুনি সে, নাম অ্যালবার্ট কিউলেক। তার কথা তুমি কিভাবে জানলে? জিজ্ঞেস করল রানা। আন্ডারওয়ার্ল্ডে সবাই তাকে বলে কিউলেক্স মশা। 6 মাস আগে একবার কর্সিকা এসেছিল মোরেলির ভিলায়। ওই বাড়িতে আছে নানান ধরনের ফাঁদ, দেয়ালে দেয়ালে আধুনিক সব ডিভাইস। তাই শেষমেশ আর ঢুকতে পারেনি। একটা তারে পা দেয়ায় ক্যামেরায় উঠেছিল তার ইনফ্রারেড ছবি। ওটা ডেভেলপ করে মোরেলি জেনেছে ওর ওপরে হামলা করতে এসেছিল পেশাদার খুনি কিউলেক্স। কিউলেক্সকে আগে থেকেই চেনে মোরেলি? জানতে চাইল রানা। না, কখনো সামনাসামনি দেখা হয়নি ওদের,
তবে মোরেলির এক লোক চিনত কিউলেক্সকে। তার মানে নিজ চোখে কখনো ড্রাগ লর্ডকে দেখেনি কিউলেক্স, অর্থাৎ সে ধরে নিয়েছে খুন হয়েছে মোরেলি। মাথা দোলালো এলিনা। আমি আগে কখনো এটা ভেবে দেখিনি, তবে কথাটা ঠিক বলেই তো মনে হচ্ছে। কিউলেক্স সম্পর্কে আরও কিছু তোমার জানা আছে, বলল রানা। এমন কিছু যেটা থেকে তাকে ধরা যাবে? গোলাপি হয়ে গেল এলিনার গাল, বিড়বিড় করে বলল, শুনেছি মেয়েদেরকে খুব পছন্দ করে সে। আরও কিছু জানতে চাইল রানা। বিড়িত চেহারায় বিড়বিড় করল এলিনা। শুনেছি একই সময়ে বিছানায় দুটো করে মেয়েকে নেয় সে। তাই খুব খুম করে কাশল রানা। এটা খুব অপমানজনক, গম্ভীর কণ্ঠে বলল মারিয়া। এলিনার দিকে তাকালো রানা। তার মানে সে ট্রিপল ডেকার সেক্স করে? হ্যাঁ, চোখ নামিয়ে নিল এলিনা। প্রতিবার কাউকে খুন করার আগে সেটা করে, তাতে নাকি মন ভালো থাকে তার। আমাদেরকে খুঁজে নেয়ার আগেই এই তথ্য থেকে হয়তো আমরা তাকে খুঁজে নিতে পারব, বলল রানা। আমাদেরকে খুঁজে নেবে মানে? অবাক চোখে তার দিকে তাকালো মারিয়া। ড্রাগ লর্ডের চেহারা চেনে না সে। জানালার বন্ধ কাঁচের দিকে তাকালো রানা। কাজেই এবার আমাদের পিছু নিয়ে মোরেলির কাছে যেতে চাইবে সে। উজ্জ্বল হয়ে উঠল মারিয়ার চোখ মুখ। তাহলে আমাদের বোধহয় উচিত হবে মেলাগাতে ফুর্তি করে বেড়ানো, সেক্ষেত্রে আমাদের ফাঁদে হয়তো পড়বে সে। না, মাথা নাড়ল রানা। নিজেরা ফাঁদে পড়তে চাই না, তার আগেই খুঁজে বের করব তাকে। এলিনার দিকে তাকালো। এবার বলো কিভাবে যোগাযোগ করবে মোরেলির সঙ্গে? দীর্ঘশ্বাস ফেলল এলিনা। নিজেই আমার সঙ্গে কথা বলবে মোরেলি, তার আগে তোমাদেরকে অপেক্ষা করতে হবে। কিন্তু তুমি যে স্পেশাল এই ক্লিনিকে আছো সেটা মোরেলি জানবে কিভাবে? জানতে চাইল মারিয়া। ঠিকই জেনে নেবে, এতে কোনো সন্দেহ রাখবেন না। স্কি রিসোর্টে গিয়ে বোকার মতো অপেক্ষা করতে চাই না। ডাক্তার বলেছেন ২-৪ দিনের ভেতরে আমাকে ছেড়ে দেবেন, তাই ১ বা ২ দিন আগে তোমরা ওখানে চলে গেলে তাতে কোনো ক্ষতি নেই। আমরা আপাতত মেলাগাতেই থাকছি, বলল রানা। শেষ করতে চাই কিউলেক্সকে, সেক্ষেত্রে নিশ্চিন্তে দেখা করতে পারব মোরেলির সঙ্গে। এলিনার কাছ থেকে বিদায় নিয়ে কেবিন থেকে বেরিয়ে এলো রানা ও মারিয়া। করিডোরে এখন কেউ নেই। আশেপাশে বেশ কয়েকটি কেবিন থাকলেও এই তলায় কোনো অফিস নেই। সিঁড়ি বেয়ে রিসেপশনে নেমে এলো ওরা। একটা সোফায় বসে নতুন একটা সিনে ম্যাগাজিনে চোখ বোলাচ্ছে বার্টি। রানাকে দেখে উঠে দাঁড়ালো। কথা শেষ তোদের? চল এবার ফেরা যাক। মারিয়াকে হোটেলে পৌঁছে দেওয়ার পথে আলাপ সেরে নেব। একটু পর গলি থেকে বেরিয়ে ফিয়াট গাড়িতে উঠল ওরা। গাড়ি ঘুরিয়ে নিয়ে হোটেলের দিকে চলল বার্টি। ক্লিনিকের কেবিনে এলিনার সঙ্গে কী ধরনের কথা হয়েছে সংক্ষেপে ওকে জানালো রানা। ফলে মেলাগার কমান্ড্যান্টের কাছে ফোন দিল বার্টি। তাতে স্থির হলো এখন থেকে এলিনার উপরে চোখ রাখবে গার্দিয়া সিভিলের ২ জন সদস্য। ফোন রেখে গাড়ি চালাতে চালাতে বন্ধুর দিকে তাকালো বার্টি। মেলাগায় কিউলেক্স পা রাখলে সে খবর আমি ঠিকই পেতাম। তোদের কোনো ভুল হচ্ছে না তো? হচ্ছে না, এটা নতুন খবর। তাহলে তোর বোধহয় একবার ঢুই দেওয়া উচিত মেলাগার আন্ডারওয়ার্ল্ডে। সেটা কোথায় জানতে চাইল রানা। বস্তি এলাকা বলতে পারিস। আবার ওখানেই আছে একের পর এক দারুণ সব নাইট ক্লাব। সেখানে গেলে হতে চানবি মেলাগায় সত্যি আছে কিনা কিউলেক্স। এক কাজ কর, মারিয়াকে নিয়ে ঢুইরে নাইট ক্লাবগুলোতে। তোরা বড়লোক ট্যুরিস্ট, পরনে দামি পোশাক। যাতে বিপদ না হয় সেজন্য তোদের সঙ্গে থাকবে একজন বডিগার্ড। এমনই একজনকে ভালো করেই চিনি। তোদের হয়ে এখানে ওখানে খোঁজ নেবে। নাম ওর পেদ্রো রামিরেস। সন্ধ্যায় তোদের হোটেলে পাঠিয়ে দেব। একবার মারিয়ার দিকে তাকারও রানা, তারপর বার্টিকে বলল, আমি কিউলেক্সের কাছে পৌঁছে যেতে চাই। বাকিরও তোদের ভেতরে আর কোনো কথা হলো না। ওদেরকে হোটেলে পৌঁছে দিয়ে চলে গেল বার্টি। ওরা সুইটে ফিরতে না ফিরতেই রানার কাছে এলো একটা ফোন। ঠিক আছে, রামিরাজের সঙ্গে কথা হয়ে গেছে। গুড, খুশি হলো রানা। সে দৈর্ঘ্যে ৫ ফুট ৬ ইঞ্চি, ভদ্রলোকের মতো চেহারা, ঠোঁটের উপরে পেন্সিল গোঁচ, খুব বুদ্ধিমান। ভাবচক্কর দেখে বোঝা যায় না যে দরকার হলে নির্দ্বিধায় মানুষ খুন করে। আমার তাতে কোনো সমস্যা নেই। আরেকটা কথা, এইমাত্র ইন্টারপোল থেকে একটা তথ্য পেলাম। ইন্টারপোল? হ্যাঁ, ইয়টে মৃত লোকটার ছবি ওদেরকে দিয়েছিলাম। ওরা বলছে লোকটা রোমিও মরেলি নয়, সত্যি সত্যি সে বাস্তিল দেবানারি। অর্থাৎ মিথ্যা বলছে না এলিনা পার্কারসন। তাই তো দেখছি। দেখ রাতে কিছু জানতে পারিস কিনা। গুড লাক। সন্ধ্যার আধার নেমে আসতেই লবিতে নেমে এলো রানা ও মারিয়া। ঘরের পিছন দিক থেকে এসে ওদের সামনে থামল এক লোক। দৈর্ঘ্যে সে হবে বড়জোর ৫ ফুট ৬ ইঞ্চি। ভদ্রলোকের মতো চেহারা, ঠোঁটের ওপরে পেন্সিলের মতো গোঁপ, পরনে দামি স্যুট। তার সঠিক বর্ণনায় গিয়েছে বাটি। রানার দিকে হাত বাড়িয়ে দিল সে। আমি পেড্রো রামিরেজ, আপনাদের আজকের গাইড। আমি স্যামি কিং। হাতটা ধরে ঝাঁকিয়ে দিল রানা। আর ইনি আমার স্ত্রী মারিয়া কিং। আমাদের সেনিওরা কিং সত্যিই অপূর্ব সুন্দরী। মারিয়াকে বিরাট এক বাউ দিল রামিরেজ।
তাকে যিনি জীবনে পেয়েছেন সত্যিই তার ভাগ্য খুবই সুপ্রসন্ন। রানা দেখল অরষ্ট হয়ে গেছে মারিয়ার গম্ভীর চেহারা। মিস্টার স্মিথ আমাকে বলেছেন কি কারণে আজ রাতে বেড়াতে যাবেন আপনারা। চট করে একবার রানাকে দেখে নিল রামিরেজ। বলুন তো ঠিক কোথা থেকে শুরু করব, বলল রানা। গোড় করে একের পর এক নাইট ক্লাবের নাম বলে গেল রামিরেজ। হোটেল থেকে বেরিয়ে ট্যাক্সি ক্যাব নিল ওরা। পেছনের সিটে মারিয়ার পাশে বসল রামিরেজ, সামনের সিটে রানা। স্প্যানিশ ভাষায় মারিয়ার প্রশংসা করছে রামিরেজ, অবশ্য তাতে আলাপ জমাতে না পেরে কথা বলতে শুরু করল ইংরেজিতে। জানালা দিয়ে বাইরে চেয়ে রইল রানা। মালাগায় কোথা থেকে শুরু বস্তি এলাকা আর তার শেষে নাইট ক্লাবের আরম্ভ সেটা বোঝা বেশ কঠিন। প্রথমে সাগর তীরে বন্দরের কাছে শহরের লা ম্যালাগুয়েতা এলাকার রেস্টুরেন্টে ঢুকল রানা, মারিয়া ও রামিরেজ। কিছুক্ষণ আগে সাগরের পশ্চিমে ডুবে গেছে পোচ ডিমের লালচে কুসুমের মতো। রঙিন কাচের পিদিমে মোমবাতি জেলে দিয়েছে ওয়েটাররা। ঘরের পেছন দিকের এক টেবিলে বসে সি ফুড আর ওয়াইন অর্ডার করে ডিনার সেরে নিল ওরা। আমার একটা কথা মনে হচ্ছে রামিরেজ, বলল রানা। বলুন প্রভু, মৃদু হাসল যুবক। রহস্যময়তা পছন্দ করে সে। আমি ভঙ্গি করব যে আমি এক ধনী ব্রিটিশ টুরিস্ট, আর আপনার কাজ হবে আমাকে আমার স্ত্রীকে সবচেয়ে দামি নাইট ক্লাবে নিয়ে যাওয়া। 2 হাতে টাকা ছিটাবো, কিন্তু স্ত্রীকে নিয়ে মোটেই সন্তুষ্ট নই। সুন্দরী স্প্যানিশ মেয়েদেরকে বিছানায় নিতে চাই। আমি আবার মানসিকভাবে বিকৃত, তাই সেক্স করতে আমার লাগবে একই সঙ্গে 2টো মেয়ে। কিছুক্ষণ ভেবে নিয়ে বলল রামিরেজ, কিন্তু সেটা করবেন কিভাবে সেনোর? আপনার সঙ্গে তো সর্বক্ষণ আছে এই সুন্দরী স্ত্রী। আমি গোপনে আপনার সঙ্গে বিছানায় যাচ্ছে আমার স্ত্রী। কথাটা শুনে বেশ খুশি হয়ে হাসি দিল রামিরেজ। বাহ, আর আমরা যখন একই সঙ্গে বিছানায় যেতে রাজি আছে এমন 2টো মেয়েকে পাবো? টাকার বিনিময়ে জেনে নেব গত কয়েকদিনের ভেতরে কেউ ওদেরকে ভাড়া নিয়েছে না, বিশেষ করে গত রাতে। আচ্ছা বুঝলাম, তাহলে চলুন প্রথম নাইট ক্লাব থেকে শুরু করি, দেখা যাক কি জানা যায়। মালাগার প্রথম নাইট ক্লাবটায় ঢুকল রানা, রামিরেজ ও মারিয়া। বেশিরভাগ ক্লাবের পরিবেশ প্রায় অন্ধকার, ছাদ খুব নিচু, হল ঘরে নেই কোনো জানালা, চারপাশে ছোট সব টেবিল, ঘরের মাঝখানে মঞ্চ, ওখানে ছাদ থেকে ঝুলছে শুকনো শ্যাওলা, বেল্ট, দড়ি, মেয়েদের গার্ডার, জি স্ট্রিং, ব্রা, চাবুক ইত্যাদি। গোপন কোথা থেকে বাজছে স্টেরিও মিউজিক, শক্তিশালী স্পিকার ছড়িয়ে দিচ্ছে সেই আওয়াজ। চারপাশে দপদপ করে জ্বলছে রঙিন বাতি, দেয়ালে প্রজেক্ট করা হচ্ছে উলঙ্গ নারীর ছবি ও বিভিন্ন আসনে যৌন মিলনের নোংরা দৃশ্য। কিছুক্ষণ পর একেবারে নিভে গেল দপদপ করা বাতি। একে একে মঞ্চে উঠল কয়েকজন গিটারবাদক, তাদের সঙ্গে আছে এক ফ্ল্যামেঙ্কো ডান্সার। বোঝা গেল না সে নারী নাকি পুরুষ। মাঝরাত পর্যন্ত একে একে অন্তত 8 ডজন ক্লাব ছুঁড়ে ফেলল রানা, রামিরেজ ও মারিয়া, যদিও তাতে কোনো লাভ হল না। ষষ্ঠ ক্লাব থেকে বেরিয়ে হতাশ রানা রামিরেজের দিকে তাকালো। এবার এ তো বিপদের কথা সেনোর, মাথা নাড়ল স্প্যানিশ যুবক। কিছুই তো জানলাম না আমরা। একাকী প্রতিষ্ঠা, জোড়া প্রতিষ্ঠা, 3 জন মিলে মিলন করে যারা, তাদের সঙ্গে তো কথা বলে দেখেছি, কিন্তু ওরা কেউ গত কয়েকদিন একসঙ্গে কাজ করেনি। পরের কোনো ক্লাবে হয়তো কপাল খুলতে পারে আমাদের। এরকম আর কটা ক্লাব আছে জানতে চাইল রানা। আর বেশি নেই, চোখ শুরু করল রামিরাজ। আমার মনে হয় এবার আমাদের যাওয়া উচিত তোরেমলিনোসে। ওটা আবার কোথায়? মালাগার খানিক দক্ষিণে, ওটা কোস্তা দেল সোলে। ওখানেও এদিকের মতো নাইট ক্লাব আছে? ওরা দেশের সেরা, কি নেই ওখানে? মৃদু মাথা দোলালো রানা। বেশ, তাহলে চলুন ওখানে। রাত 1:30টার পর তোরেমলিনোসের প্রধান সড়কে প্রায় অন্ধকার এক নাইট ক্লাবে ঢুকল ওরা। বিশাল ঘরের দরজার কাছে ছাদ থেকে ঝুলছে কয়েকটা খাঁচা, তার ভেতরে আছে সিংহ, রয়্যাল বেঙ্গল টাইগার, গরিলা, চিতাবাঘ ইত্যাদি। ফসফরাসের মতো কিছু দিয়ে পেইন্ট করা হয়েছে চেয়ার আর টেবিলে, অন্ধকারে জল করছে সেগুলো। ঘরের মাঝে ছোট এক স্টেজে নাচতে নাচতে ঘেমে নিয়ে গোসল হয়ে যাচ্ছে এক পুরুষ ফ্ল্যামেঙ্কো নর্তকী। দেয়ালে প্রজেক্ট করা হচ্ছে 2 লেসবিয়ানের যৌনক্রিয়ার চলচ্চিত্র। গিটারের সঙ্গে তাল মিলিয়ে দ্রুত গান গেয়ে চলেছে এক গায়িকা, সেই বিকট আওয়াজে প্রায় বধির হবার দশা দর্শকদের। মারিয়া ও রামিরেজকে নিয়ে একটা টেবিল দখল করে স্যাংগ্রিয়ার অর্ডার দিল রানা। কিছুক্ষণ পর টেবিল ছেড়ে কোথায় যেন গেল রামিরেজ। পরস্পরকে দেখল রানা ও মারিয়া, দুজনেই হতক্লান্ত। কিছুক্ষণ পর কে যেন এসে হাত রাখল রানার কাঁধে। সতর্ক হয়ে ঝট করে ঘাড় ফিরিয়ে পেছন তাকালো রানা। কাঁধের হোলস্টারের কাছে চলে গেছে হাত। আমি বোধহয় পেয়ে গেছি ওদের, ঝুঁকে ওর কানে বলল রামিরেজ। হাত বাড়িয়ে মারিয়ার বাহু স্পর্শ করল রানা।
নীরবে বুঝিয়ে দিল বসে থাকতে। রামিরেজের পিছু নিল ও। নাইট ক্লাবের একদিকে ছোট এক দরজার কাছে ওকে নিল রামিরেজ। ওদিকে সরু করিডোর, ওটা ধরে এগিয়ে পেছন দিকের এক ঘরে পা রাখল ওরা। ভেতরে পুরনো এক টেবিলের ধারে 3 ঠ্যাঙের চেয়ারে বসে ময়লা ফ্ল্যামেঙ্কো কস্টিউমে পরা মাঝবয়সী এক মহিলা। ছাদ থেকে ঝাপসা আলো দিচ্ছে ঘোলাটে বাল্ব, তাতে যেন ঘরে আরও চেপে বসেছে অন্ধকার। মহিলার চুল কালো, চোখও কালো, চোখের নিচে যে ব্যাগ মতো ফুলে আছে ওটাও কালো। ত্রিয়াঙ্কা, বলল রামিরেজ, ইনি তোমার খদ্দের। রানার দিকে চেয়ে কান্ত হাসল মহিলা, খসখসে স্বরে বলল, আপনাকে দেখে খুব খুশি হলাম। মন খারাপ হলেও হাসি হাসি চেহারা করল রানা। আর তোমার সঙ্গিনী? ও আমার মতো অতটা দক্ষ নয়, তবে একই সঙ্গে কাজ করবে। নাম কি ওর? নীলি বড় করে শ্বাস ফেলে বলল ত্রিয়াঙ্কা। ত্রিয়াঙ্কা, তোমাকে কিন্তু খুব পেশাদার হতে হবে, বলল রানা। আমি চাই না আমার পয়সা পানিতে যাক। প্রিয়াঙ্কা আর নীলিকে নিলে কাউকে ঠকতে হয় না, নাক ফুলিয়ে বলল পতিতা। আমরা সেরা, খুবই পেশাদার। আমি কিন্তু কাঁচা কাউকে চাই না, আগেই বলছি, তোমরা একই সঙ্গে কাজ না করলে পরে কিন্তু বিপদে পড়বে, 1 পয়সাও দেব না। আমরা অনেক দিন ধরেই একসঙ্গে কাজ করছি, হাত তুলে আশ্বস্ত করতে চাইল প্রিয়াঙ্কা। আমাদের কি নিয়ে দুশ্চিন্তা করবেন না, টাকা আমরা সবসময় ভাগ করে নিই। কত চাও তোমরা? এক একজন মাত্র 60,000 পেসেতাস। অনেক বেশি চাইছ, আমি জানব কি করে যে ঠকে যাচ্ছি কিনা? দেখুন, এই এলাকার যে কাউকে জিজ্ঞেস করুন, সত্যি কথাই বলবে তারা। সেনোর কাকে জিজ্ঞেস করবেন ত্রিয়াঙ্কা? হতাশ ভঙ্গিতে মাথা নাড়ল রামিরেজ। সত্যি কি এমন কেউ আছে যার কাছ থেকে জেনে নেওয়া যাবে? নিশ্চয়ই আছে, জোর দিয়ে বলল প্রিয়াঙ্কা। যেমন মার্বেলার সেই ফ্রেঞ্চ, বহু বছর ধরে একটা বাড়িতে ভাড়া নিয়ে ওখানে বাস করছেন তিনি। আমি নিজে ব্রিটিশ নাগরিক, বলল রানা। আমি কখনো কোনো ফ্রেঞ্চকে বিশ্বাস করি না। ক্লান্ত হাসল প্রিয়াঙ্কা। তো শুনুন, আপনার মতো আমিও কোনো ফ্রেঞ্চকে বিশ্বাস করি না। তাই কাজ ঝাঁকালো রানা। কি যেন মনে পড়তেই এবার বলল প্রিয়াঙ্কা। 1 মিনিট, গতকাল তো একজনের সঙ্গে শুয়েছি নেলিয়ার আমি, সে সত্যিকারের এক পিশাচ, চাইলে তার কাছ থেকে জেনে নিতে পারবেন, আমাদেরকে সব দিক দিয়েই ব্যবহার করেছে সে। নাম কি লোকটার? আগ্রহ দেখালো রানা। ওর কথায় কুচকে গেল প্রিয়াঙ্কার ভুরু। তা জানি না, নিজের নাম বলেনি সে। আপনার মতোই শ্যামলা রঙের লোক, দেখে মনে হয়েছিল ইটালিয়ান হবে, ভালো করে স্প্যানিশ বলতে পারে না। রামিরেজের দিকে তাকালো রানা। জবাবে চট করে ওকে চোখ টিপল সে। লোকটা থাকে কোথায় জানতে চাইল রানা। আমাদেরকে নিয়ে গিয়েছিল টোরেমোলিনসেরই এক ভিলায়। প্যান্টের পেছনের পকেট থেকে মানিব্যাগ বের করে 60,000 পেসেতাস নিল রানা। তার ঠিকানা জানালে কাজ না করেই পাবে এই 60,000 পেসেতাস। টাকা দেখে বিস্ফলিত হয়েছে মহিলার চোখ। রানা দেখল দরদর করে ঘামছে প্রিয়াঙ্কা, লালায় ভিজে গেছে নিচের ঠোঁট। লোভ আর সতর্কতার 2 দড়িতে পা রেখে কি করবে ভাবছে মহিলা। বুঝে গেছে রানা অস্বাভাবিক যৌনক্রিয়া করতে তাকে ভাড়া করছে না, ওদিকে টাকা হাতে পাওয়া খুব জরুরি। পেসেতাস নেওয়ার জন্য হাত বাড়িয়ে দিল প্রিয়াঙ্কা। আগে লোকটার ঠিকানা দাও, বলল রানা। ঠিকানা জানি না, তবে আপনাকে চিনিয়ে দেব বাড়িটা। হাত পিছিয়ে নিয়ে 30,000 পেসেতাস আলাদা করল রানা। অর্ধেক টাকা রাখল মানিব্যাগে, বাকি টাকা ধরিয়ে দিল প্রিয়াঙ্কার হাতে। এখন অর্ধেক, বাকিটা বাড়ি চেনার পর। বিচলিত চোখে ওকে দেখল রামিরেজ। সেনুর, অন্য সেনোরা কি হবে, মানে আপনার স্ত্রী? রামিরেজ, 8 ঘন্টার ভেতরে ওকে হোটেলে পৌঁছে দেবেন আপনি, আমি কাজ শেষ করে পরে ফিরব। ভাবছে, কেউ থাকলে রামিরেজ ও মারিয়ার পিছু নিয়ে হোটেলে যাবে সে, এ সুযোগে নিজের কাজ সেরে নিতে পারবে ও। প্রিয়াঙ্কা উঠে দাঁড়াতেই তার বাহু ধরে নাইট ক্লাবের পেছন দরজা দিয়ে রাস্তায় বেরোল রানা। নাইট ক্লাবের সামনে উজ্জ্বল সব বাতির আলো থাকলেও পেছন দিকে ঘুটঘুটে আন্ধার। আপনি একটু অপেক্ষা করুন, বলল প্রিয়াঙ্কা। আবার পেছনের দরজা দিয়ে নাইট ক্লাবে ঢুকে পড়ল সে। মিনিট 5 পর আবার বেরিয়ে এলো। প্রায় একই সময় নাইট ক্লাবের পাশের রাস্তায় এসে থামল এক ট্যাক্সি ক্যাব। রানাকে ওটা দেখালো মহিলা। একে একে ক্যাবের পেছনের সিটে উঠল রানা ও প্রিয়াঙ্কা। মহিলার সস্তা মেকআপ, মেইলি ঘাম ও পুরানো না ধোয়া পোশাকের গন্ধে একটু সরে বসল রানা। ক্যাবের ড্রাইভারকে এগিয়ে যেতে বলল পতিতা। মাথার ক্যাপ পেছনের দিকে ঠেলে রওনা হয়ে গেল ড্রাইভার। সরু সব রাস্তা দিয়ে চলেছে শহরে পেছনে টিলার দিকে। পেরিয়ে গেল টোরেমোলিমাসের বাণিজ্য এলাকা। সামনে পড়ল আবাসিক শহরতলি। মিনিট 10 পর সামনে ঝুঁকে ড্রাইভারের কাঁধে চাপড় দিল প্রিয়াঙ্কা। থামো, আমরা পৌঁছে গেছি। ব্রেক কষে রাস্তার ধারে ট্যাক্সি রাখল ড্রাইভার।
ডান দিকের ভিলার দিকে আঙুল তাক করল ট্রিয়াঙ্কা। ওই বাড়ি, ওখানে একা থাকে লোকটা? মাথা দোলালো ট্রিয়াঙ্কা। হ্যাঁ, একাই থাকে ওখানে। তার হাতে বাকি ৩০,০০০ পেসেতাস দিল রানা। ট্যাক্সি ক্যাব থেকে নেমে মিটিয়ে দিল ড্রাইভারের টাকা। বাড়তি টাকাও দিয়েছে যাতে ট্রিয়াঙ্কাকে নাইট ক্লাবের সামনে নামিয়ে দেয় সে। ১ মিনিটের ভেতরে ফিরতি পথে অদৃশ্য হয়ে গেল ট্যাক্সি ক্যাব। শোল্ডার হোলস্টার থেকে ওয়ালথার নিয়ে একবার চেক করে নিল রানা। ট্রিয়াঙ্কা যেই ভিলার কথা বলেছে ওটা ছোট এক চৌকো বাড়ি, চারপাশে জংলা গাছে ভরা বাগান, সামনের দিকে চওড়া গেট, ওপরে লোহার হুড়কো। নিঃশব্দে ওটা সরিয়ে গেট দিয়ে ভিতরে ঢুকল রানা। ঘুটঘুটে আন্ধারে ডুবে আছে বাড়িটা। জংলা বাগানের মাঝ দিয়ে ভিলার একপাশে চলে এলো রানা। বুঝে গেল হয় বাড়ির বাসিন্দা কোথাও গেছে, নয়তো ঘুমিয়ে আছে সে। পরপর দুটো জানালা দিয়ে উকি দিল রানা। একটা কিচেন, অন্যটা ডাইনিং রুম। তৃতীয় জানালা রানাকে জানিয়ে দিল এই ঘর বেডরুম। খাটে ঘুমিয়ে আছে কেউ। ওকে কেউ দেখছে কিনা সেটা বুঝতে একবার চারপাশে দেখল রানা। একদম থমথম করছে রাত। আবার কিচেনের জানালার কাছে ফেরল রানা। কোনো আওয়াজ না করে খুলে নিল সরু জানালা। পাল্লায় ছিটকিনি দেওয়া নেইতে অবাক হয়েছে। জানালা টপকে সাবধানে নেমে এলো কিচেনের টাইল করা মেঝে। ওয়ালথার হাতে করিডোরে এসে নিঃশব্দে চলল বেডরুমের দিকে। ভাবছে আজ সত্যি ভাগ্যদেবী ওর প্রতি খুব প্রসন্ন। ভিড়িয়ে রাখা হয়েছে বেডরুমের দরজা। কোনো আওয়াজ না করে ঘরে ঢুকল রানা। দরজার পাশেই বৈদ্যুতিক বাতির সুইচ। খাটের দিকে ওয়ালথার তাক করে ঝট করে বাতি জ্বালালো রানা। খুনি হয়তো হাতের কাছে রেখেছে তার পিস্তল। খবরদার, একদম নড়বে না, ধমকে উঠল রানা। কিন্তু খাটে কোনো ধরনের নড়াচড়া নেই। উজ্জ্বল আলোয় ভেসে যাচ্ছে বেডরুম। আর তখনই প্রথমবারের মতো রানা বুঝতে পারল মোটামুটিভাবে ভুল করে বসেছে ও। খাটে যে শুয়েছিল সে এখন ওখানে নেই। বালিশ ও কোলবালিশ সাজিয়ে তার উপর কম্বল রেখে সরে গেছে লোকটা। চট করে বোঝার উপায় নেই যে ওখানে ঘুমাচ্ছে না কেউ। চরম অস্বস্তি নিয়ে বাতির সুইচ অফ করতে চাইল রানা। আর তখনই শুনল পেছনে মৃদু আওয়াজ। ওয়ালথার হাতে ঝড়ের বেগে ঘুরতে চাইল রানা, কিন্তু একই সময় বাতাস কেটে সেই করে মাথার উপরে নেমে এলো ভারী লোহার পাইপ। হঠাৎ দপ করে নিভে গেল ওর চোখের সব আলো।